হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের ক্লাস 11 এর আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে গেল। চ্যাপ্টারের নাম এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, পরমাণুর গঠন। স্ট্রাকচার অফ অ্যাটম ইংরেজিতে বলবো, অনেক সময় শর্টকাটে আমরা স্ট্রাকচার অফ অ্যাটম না বলে অ্যাটমিক স্ট্রাকচারও বলতে পারি। ঠিক আছে, খুব সহজ চ্যাপ্টার। তোমাদের মোটামুটি এই চ্যাপ্টার সম্বন্ধে একটু হলেও প্রিলিমিনারি তোমাদের একটু আইডিয়া রয়েছে। আমি জানি ছোটবেলায় তোমরা যখন কোচি ছিলে, যখন ছোটবেলায় যখন ছোট ছিলে শৈশবে ক্লাস 9-10-এ তোমরা কিন্তু এর সম্বন্ধে একটু না একটু আইডিয়া পেয়েছো। পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ, ইলেকট্রনের চার্জ কেমন, প্রোটনের চার্জ কেমন, তো এই সকল জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া তোমরা পেয়েছো, সেগুলোই এখানে ডিসকাস হবে। তবে হ্যাঁ, সেখানে একটু কম ছিল, এখানে একটু বেশি, ওটা একটু আরো অ্যাডভান্স জিনিসপত্র রয়েছে। মেন যে টার্গেট এই চ্যাপ্টারের হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন, পরমাণুর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কারা রয়েছে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল বলতে গঠনকারী যে কণাগুলো কি কি রয়েছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তোমরা সবাই জানো, এগুলো তোমরা ক্লাস 9-10-এ তোমরা শিখেছো। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো যে রয়েছে, এদের চিহ্ন কেমন হবে এগুলোও তোমরা শিখেছো। এখানে মেন যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে আমরা পরমাণুর ভেতরে ঢুকে যাব, দিয়ে দেখবো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় কি জিনিসটা রয়েছে। বিশেষ করে ইলেকট্রনের কেসটা আমরা একটু বেশি করে ফলো করব। একটা পরমাণুতে যখন একের অধিক ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলো থাকে কোথায়, আমরা ঢুকে যাব মানে একদম পরমাণুর ভেতরে ঢুকে যাব না, কি করে ঢুকবো, আমরা বিভিন্ন থিওরি পড়বো, সেখান থেকে আমরা শিখবো যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কিভাবে সজ্জিত রয়েছে পরমাণুর মধ্যে। একাধিক ইলেকট্রন যখন রয়েছে, ধরো 5টা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন গুলো কিভাবে সজ্জিত রয়েছে, যেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস হিসাবে শিখেছি। আমরা 2, 8, 8 এরকম করে সব ইলেকট্রন বিন্যাস করতাম না, এখানে সেই রকম হবে না, একদম মডার্ন ফর্মে আমরা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানবো। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য, মানে একদম শেষে দেখবে এটাই করে আমরা শেষ করবো এই চ্যাপ্টারটা। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমাদের অনেক বেসিক জিনিসপত্র জানতে হবে, অনেক এই থিওরি রয়েছে, পরমাণুর গঠন সম্বন্ধে অনেক কিছু আমরা সূত্র শিখবো, এবং অনেক থিওরিও রয়েছে যেটা আমি বললাম। তো একে একে করে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিস রয়েছে, কিছু বেসিক জিনিস রয়েছে, সেগুলো যেগুলো তোমরা আগেও পড়েছো সেগুলো একটু ডিসকাস করে দেবো। তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, অ্যাডভান্স বলতে খুব হাইফাই জিনিসপত্র তো অবশ্যই ডিসকাস হবে না, যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলোই আমরা ডিসকাস করব। তোমাদের একটু বলে রাখি, এই ক্লাস 11-এর এই যে অ্যাটমিক স্ট্রাকচারে তোমাদের সিলেবাসে যেখান থেকে শুরু করেছে, বোর্ড থেকে শুরু করেছে, কিন্তু তার আগে আরো কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র রয়েছে। আমার মনে হয় সেগুলো স্কিপ করে গেলে অন্যায় হবে, অপরাধমূলক কাজ হবে, সেগুলো করা ঠিক হবে না। তোমাদের ওইগুলো অবশ্যই শিখিয়ে দিয়ে, তোমাদের বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাকে সিলেবাসে যেগুলো রয়েছে সেখান থেকে শুরু করতে হবে। সেগুলো না করালে তোমাদের অসুবিধা হতে পারে, কারণ অনেকটা আগে পড়েছিলে, আর তোমাদের তো একবার পড়লে তোমরা বেশি দিন মনে রাখতে পারো না, ভুলে যাও। হুম, ভুলে যাও না? তো ওই জন্য ওইগুলো আবার তোমাদের মেমোরাইজ করে দেবো, একবার রিভিশন করে দেবো, দিয়ে তারপরে নতুন টপিকে যাব। এই ব্লার হয়ে গেছে কেন? ব্লার, নো ব্লার, ইয়েস, দেখেছো থেমে গেল ব্লারটা, আউট অফ ফোকাস হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অবপারমাণবিক কণা সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। অবপারমাণবিক কণা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, সাব অ্যাটমিক পার্টিকেল আমরা বলবো। ঠিক আছে, অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল বলতে কি বোঝাচ্ছে, বলছে যে একটা পরমাণু কি নিয়ে গঠিত, যে সকল কণা নিয়ে গঠিত। কণা বলতে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পজিটিভ, নেগেটিভ এই সকল কণা নিয়ে গঠিত হতে পারে। তো যাদের নিয়ে গঠিত তাদের বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল বা অবপারমাণবিক কণা। পরমাণু যাদের নিয়ে গঠিত তাদেরকে অবপারমাণবিক কণা বলা হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং। তো এখানে অবপারমাণবিক কণার সম্বন্ধে একটা ধারণা দেওয়া রয়েছে। অবপারমাণবিক কণা আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে খুব স্থায়ী, যারা হচ্ছে খুব স্টেবল, মানে পরমাণু থেকে বাইরে এলেও কিন্তু ওরা স্টেবল অবস্থায় থাকতে পারে। সেগুলোর মধ্যে 3টে হচ্ছে উল্লেখযোগ্য, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে স্থায়ী বা স্টেবল অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর এদেরকে অনেক সময় ফান্ডামেন্টাল পার্টিকেল, অনেক সময় নয়, ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়। তার কারণ হচ্ছে পরমাণুর মেন যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে এগুলো, পরমাণুর বেশিরভাগ অংশই কিন্তু এগুলো দিয়েই তৈরি, মানে এগুলো হচ্ছে মেন মূল জিনিসপত্র। ঠিক আছে, তো এই জন্য এদেরকে ফান্ডামেন্টাল পার্টিকেলও বলা হয়, এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। নেক্সট হচ্ছে কিছু অস্থায়ী কণা রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পজিট্রন, এখানে প্রোজিট্রন লেখা ছিল, পজিট্রন হবে, পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ট্রিনো হবে দন্তন উকার।
তো এগুলো হচ্ছে অস্থায়ী, অর্থাৎ পরমাণুর বাইরে বেরিয়ে এলে কিন্তু এরা হচ্ছে ডিস্টেবিলাইজ হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে, অস্তিত্ব থাকে না। আর কিছু সংমিশ্র বা কম্পোসাইট কণা রয়েছে যেগুলো হচ্ছে ডয়টেরন। আলফা কণা তোমরা জানো তেজস্ক্রিয় বিকিরণের সময় এই কণাটা হচ্ছে নির্গত হয়, তাই না? তো আমাদের মেন টার্গেট হচ্ছে এই স্থায়ী যে কণাগুলো, স্টেবল যে পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের সম্বন্ধে একটু আমাদের ডিসকাস করতে হবে। এদের চার্জ কেমন, এদের ভর কেমন, হ্যাঁ, এদেরকে কেমন দেখতে, দেখতে বলতে কিভাবে সংকেতে কিভাবে লেখা হয়, চিহ্ন কিভাবে লেখা হয়। দেখতে মানে আমরা তো দেখতে পাই না এদেরকে, হ্যাঁ, খুব ক্ষুদ্র পার্টিকেল এরা, তাই না? তো বইতে তোমাদের দেখবে এদের আবিষ্কার সম্বন্ধে ডিসকাস করা রয়েছে, তোমাদের তো এখন ওইগুলো নেই সিলেবাসে, তো আমরা ওই আবিষ্কার সম্বন্ধে ডিসকাস করব না। তবে কিছু কিছু জিনিস যেমন হচ্ছে এদের চার্জ, ভর, এগুলো সম্বন্ধে আমি তোমাদের চিহ্ন কিভাবে লিখবে এগুলো সম্বন্ধে আমি একটু ডিসকাস করে দেবো, ঠিক আছে? পাক্কা? চলো, তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল সম্বন্ধে আমরা ডিসকাস করব। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে তাহলে তিনটে, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি ক্লাসটা একবার শুট করে নিয়েছিলাম, তো মেঘ ডাকছিল, বাজ পড়ছিল, ওই জন্য আমি ক্লাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে আবার প্রথম থেকে আমি শুট করা শুরু করেছি, হ্যাঁ। ওই জন্য এত লেখালেখি রয়েছে, কিন্তু আমি মুছে দিয়ে তোমাদের আবার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো। এই যে ফান্ডামেন্টাল পার্টিকেল বাবু বললাম, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এদের সম্বন্ধে এখানে একটু ডিসকাস করা রয়েছে। প্রথমে সেকশনে কণাগুলো দেওয়া রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, পাইমেশন, নিউট্রিনো। এদের আবিষ্কারকের নাম বলা রয়েছে। আবিষ্কারকের নাম জেনারেলি হচ্ছে লাগে না, তুমি খেয়াল রাখতে পারো, কিন্তু পরীক্ষার জন্য লাগে না। চিহ্ন একটু জানতে হবে, পরীক্ষার জন্য এগুলো খুব একটা লাগে না, তবে ভর এবং চার্জটা একটু লাগে, আর সেরকম কিছু লাগে না। কিন্তু তোমাকে জেনে, অনেক সময় তো জেনে রাখার জন্য পড়তে হয়, তাই না? সবসময় পরীক্ষায় আসবে বলে পড়বো এরকম ঠিক নয়, তাই না? ওকে, তাহলে চিহ্ন এদের দেখবো, ভর দেখবো, চার্জ দেখবো, ব্যাস, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? জে টমসন। ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে না, ক্যাথোড রশ্মির পরীক্ষা, ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে ওই যে হাই ভোল্টেজ দিয়ে তারপরে হচ্ছে ক্যাথোড থেকে, হ্যাঁ, কণাগুলো নিশ্চিত হচ্ছিল অ্যানোডের দিকে, তাই না? ক্রমভাবে নির্গত হচ্ছিল। ওদেরকে প্রথমে ক্যানাল রে বলা, ক্যানাল রে নয়, ওদেরকে প্রথমে কি বলা হয়েছিল? ইলেকট্রন কিন্তু প্রথমে নাম ছিল না, পরের দিকে ওদেরকে ইলেকট্রন নাম দেওয়া হয়েছিল। প্রথমে ক্যাথোড রে বলা হয়েছিল, ক্যাথোড থেকে ওরা নিশ্চিত হচ্ছিল বলে পরে ওদেরকে নেগেট্রন বলা হলো, একদম শেষে ওদেরকে ইলেকট্রন বলা হয়েছিল, তাই না? তো আমরা সেগুলো ডিসকাস করব না এখানে। চিহ্নটা একটু দেখে নেব। চিহ্ন লেখার সময় একটা টেকনিক তোমরা ফলো করবে, সেটা হচ্ছে আগে হচ্ছে সংকেত থাকবে, সংকেত, সরি সংকেত নয়, চিহ্নটা দেবে, আর উপরে থাকবে ভর বা হচ্ছে আধান, সরি ভর, আর নিচে থাকবে আধান বা হচ্ছে চার্জ থাকবে। নিচে মানে এই যে এক্সট্রিম, মানে লেফট সাইডের উপরে আর হচ্ছে লেফট সাইডের নিচে হচ্ছে এইভাবে লেখা হবে। ধরো সাপোজ এটা কি ব্যাপারটা আমি বলছি, বলতে চাইছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে ই লিখলাম। ইলেকট্রনের ভর তুমি খেয়াল রাখবে, ইলেকট্রন হচ্ছে, তোমরা এগুলো সব জানো, প্রথম থেকেই জানো, ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রনের ভর হচ্ছে খুব নেগলেজেবল, অর্থাৎ ইলেকট্রনের ভর শূন্য বললেই চলে, তাই না? খুবই কম, এক্ষুনি দেখাবো, এখানে দেখতে পাচ্ছ। তো ইলেকট্রনের ভরকে আমরা জেনারেলি শূন্য হিসাবে ধরে নিই। তাহলে ভর যদি শূন্য হয় তাহলে ভরের জায়গায় আমরা এখানে কি লিখবো? শূন্য। আধান, এর আধানকে -1 হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে এর আধান হচ্ছে আমরা লিখবো কি এই জায়গায়, এই নিচে লেখা হবে ভর, উপরে হচ্ছে ভর শূন্য, আর আধান হচ্ছে -1, তাহলে এটা হলো তার চিহ্ন। এবার আরো শর্টকাট মেথডে ইউজ করা হয়, ও লেখা হয়, অনেক সময় ই মাইনাস লেখা হয়, অনেক সময় বিটা মাইনাস লেখা হয়। বিটা মানে তোমরা কি এটা তো জানো, ইলেকট্রনের চার্জ যা, বিটারও চার্জ একই, তাই না? আলফা কণা এবং বিটা কণা এবং হচ্ছে ইলেকট্রন একই রকম, তাই না? আর এইটা তো আমি এক্ষুনি তোমাদের শিখিয়ে দিলাম যে কিভাবে লেখা হলো, ঠিক আছে। আর যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এর ভর জানতে হবে, 9.1108 না করলেও চলবে, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর কেজিতে করলে কি হবে? কেজিতে বাবু এটা করলে কত হবে? 10⁻, দেখো 1 গ্রাম সমান কি হয়? 1 গ্রাম সমান হচ্ছে 10⁻³ কেজি, তাই না? 1 গ্রাম সমান এত কেজি। তাহলে এখানে গ্রামের জায়গায় তুমি শুধু কি লিখবে, এটা ভাবতে পারো 1 গ্রাম, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে ইউনিট কনভার্সনে শিখিয়েছি, 1 গ্রামের জায়গায় 10⁻³ কেজি লিখবে। তাহলে আলটিমেট এখানে হলো কত? 9.1 ইন্টু 10⁻, দেখো এখানে -28 ছিল, আর 1 গ্রাম সমান 10⁻³ কেজি, তাহলে এখানে একটা 10⁻³ কেজি গুণ হয়ে গেলে 10⁻28 আর -3 মানে -31 কেজি হয়ে যাবে, তাই না? তো গ্রাম মনে থাকলে তুমি ইজিলি করতে পারবে। আর ইউতে হবে এই ইউ, মানে দেখো কতটা কম, ওই জন্য এর ভরকে জেনারেলি আমরা শূন্য ধরে নিই।
0.0000 মানে হচ্ছে আমরা জেনারেলি শূন্য ধরে নিই, বুঝতে পেরেছো? ওই জন্য এখানে শূন্য লিখেছিলাম। আর এই চার্জ কত হয়? -1.602 ইন্টু 10⁻19 কুলম। সামনে মাইনাস দেওয়া রয়েছে, ইলেকট্রনের আধান মাইনাস হয়, নেগেটিভ হয়, সেটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকেও আমরা বুঝতে পারবো। আর অনেক সময় ইউএসইউ তেও আমরা কনসিডার করি, ইউএসইউ তে হবে -4.8 ইন্টু 10⁻10 ইউএসইউ। কোটি বার তোমরা পড়েছো এবং বুঝতে হয়ে গেছে তোমাদের। আর জেনারেলি এটা ধরা হয় -1 একক হিসাবে, -1 একক হিসাবে। এটা আমরা এক্ষুনি দেখালাম না, আধান হিসাবে হচ্ছে -1 আমরা ধরলাম, তাই না? তো ইলেকট্রনের আধান হচ্ছে -1 হিসাবে ধরে নেওয়া হয়। আর এর ব্যাসার্ধ আরে লাগবে না, খুবই কম ব্যাসার্ধ। আর এরা থাকে কোথায়? ইলেকট্রন নিউক্লিয়াসের হচ্ছে বহিস্থ কক্ষে হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাই না? নিউক্লিয়াসের বাইরে থাকে বিভিন্ন কক্ষপথে। নেক্সট আমরা প্রোটন সম্বন্ধে জানবো। প্রোটনের ক্ষেত্রে কি হয়? প্রোটন আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার হয়েছিল কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে গো? অ্যানোড রশ্মি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ইলেকট্রন আবিষ্কার ক্যাথোড এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর হচ্ছে এটা হচ্ছে অ্যানোড এক্সপেরিমেন্টের মাধ্যমে, ঠিক আছে? এর চিহ্ন কি? এর চিহ্ন হচ্ছে পি হিসাবে লেখা হয়, না হলে H11 হিসাবে। তো দেখো, প্রোটন হচ্ছে তাহলে কি হাইড্রোজেনের সমগোত্রীয় না? হাইড্রোজেন মানে কিন্তু প্রোটন, হাইড্রোজেন প্রোটিয়াম যেটা 11 সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি প্রোটন হিসাবে কনসিডার করা হচ্ছে, তাই না? তো মনে রাখবে H11 মানে কিন্তু প্রোটন, H1 মানে কিন্তু প্রোটন, মানে হাইড্রোজেনকে আমরা প্রোটন বলি, ঠিক আছে? একটা ইলেকট্রন একটা প্রোটন রয়েছে, তো এটা হচ্ছে H11, তো তাকে আমরা প্রোটন বলবো। তো এইরকমও তুমি বলতে পারো প্রোটন, তার ভর কত? ভর তো 1 একক, ঠিক আছে? 1 একক হিসাবে ধরা হয় 1 ইউ, না 1 ইউ এর কাছাকাছি। ইলেকট্রন আর প্রোটনের দেখো, ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর অনেক বেশি, তাই না? এ দেখো, প্রায় 1 ইউ এর কাছাকাছি। এটা তো 0 ধরে নেওয়া হয়েছিল, 0 ইউ এর কাছাকাছি, এটা 1 ইউ এর কাছাকাছি। তাহলে এর হচ্ছে ভর 1 ইউ এর কাছাকাছি। আর আধান কি হবে? প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান কিন্তু সমান, শুধু বিপরীত চিহ্নযুক্ত। ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, দেখো মাইনাস 1.602 ইন্টু 10⁻19 কুলম। আর প্রোটনের আধানও সেম, শুধু দেখো এখানে মাইনাস সাইন, এখানে হচ্ছে প্লাস সাইন, আর কিছু না, একই রকম। তাহলে এর আধানকে আমরা +1 হিসাবে ধরে নিতে পারি। +1, এটা -1 ধরেছিলাম, এটা +1 হিসাবে ধরতে পারি। তাহলে আধান যদি হয় 1, তাহলে P11 হিসাবেও বলা যেতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে তাদের চিহ্ন। আর ভর, এর ভর এর তুলনায় এর ভরটা অনেক বেশি, ভরটা খেয়াল রাখতে পারো, না হলেও চলবে। আর চার্জটা, এর চার্জ একই, শুধু এখানে হচ্ছে প্লাস চার্জ হবে, আর এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস চার্জ। দুটো কিন্তু সেম, শুধু সাইনের ডিফারেন্স। আর এটা থাকে কোথায়? এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে। কোনটা? প্রোটন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকে। নেক্সট হচ্ছে নিউট্রন। নিউট্রন কে আবিষ্কার করেন? যে স্যাডউইক আবিষ্কার করেন। এর চিহ্ন হচ্ছে এন। আর এর মানে চিহ্ন আমরা এই রেসপেক্টে কিভাবে করব? নিউট্রন দেখো এন, এর ভর হচ্ছে 1 এককের সঙ্গে সমান, প্রোটনের মতো। আর এর আধান কি হয়? নিস্তড়িত। তোমরা জানো, এটা প্রথম থেকে তোমরা শিখেছো যে নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তাহলে এর আধানের জায়গা আমরা কি লিখবো? শূন্য লিখবো। তাহলে N10 এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো প্রোটনের আধান, নিউট্রনের আধান প্রায় হচ্ছে প্রোটনের কাছাকাছি, হ্যাঁ, কিন্তু তার থেকে একটু যেন বেশি, ঠিক আছে? এদের আধান মানে ভর অতটা লাগে না। আর এর তো চার্জ তো 0 হয়, নিস্তড়িত হয়, ব্যাসার্ধ আরে অতটা লাগে না। এর থাকে কোথায়? প্রোটন আর নিউট্রন দুজনেই কিন্তু পরমাণু নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন বহিস্থ কক্ষে পরিক্রমণ করে, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পজিট্রন। পজিট্রন পজিট্রন হচ্ছে ইলেকট্রনের বোন, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে মেল ভার্সন, পজিট্রন হচ্ছে ফিমেল ভার্সন। তো বা উল্টোটাও তুমি কনসিডার করতে পারো। তো পজিট্রনের ক্ষেত্রে কি হবে? এ যদি মেল হয়, এর ক্ষেত্রে যদি মাইনাস মাইনাস যদি হয়, এর ক্ষেত্রে সব প্লাস প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে মাইনাস হিসেবে ধরো, ইলেকট্রনকে মাইনাস, আর পজিট্রন হচ্ছে, সরি, ধরতে কেন বলছি, এ হচ্ছে দাদা, আর হচ্ছে এ হচ্ছে বোন। না, কোনটাকে বোন হিসেবে ধরবে? ফিমেল আর হচ্ছে মেল। আহ আচ্ছা, পজিট্রন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বোন হিসাবে ধরো। তাহলে এটা যদি মাইনাস চার্জ হয়, এটা হচ্ছে প্লাস চার্জ হবে। আর সব একই রকম দেখো, এটা ই মাইনাস ছিল ই প্লাস, এটা বিটা মাইনাস ছিল এটা বিটা প্লাস, হ্যাঁ, এর এখানে মাইনাস ছিল এটা প্লাস। অর্থাৎ ইলেকট্রন আর পজিট্রন হচ্ছে সব একই রকম, শুধুমাত্র সাইনের শুধু ডিফারেন্স, ঠিক আছে? একই বাড়িতে হচ্ছে, মানে ভাই বোন আর কি। এটা ফিমেল, এ হচ্ছে মেল,
ঠিক আছে, দুজনের হচ্ছে জেন্ডার আলাদা, তো এখানে সাইনটা আলাদা। এইভাবে খেয়াল রাখবে, তো ভুলবে না কখনো। আর ভরও একই, ভরও একই। আর চার্জ, এরও চার্জ এর সঙ্গে হচ্ছে সমতুল্য, তো এর হচ্ছে মাইনাস, এর হচ্ছে প্লাস, সবই তো একই রকম। আর মেশন, পাই মেশন, নিউট্রনে এগুলো লাগবে না, এগুলো হচ্ছে এইভাবে সিগনিফাই করা হয়, এগুলোর ক্ষেত্রে অতটা বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, মেন ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো একটু তোমাদের লাগবে, সেগুলো একটু করে রাখবে, কেমন? ওকে, নেক্সট আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা হচ্ছে স্টাডি করব। ঠিক আছে, দেখো পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে, এবং কোন জায়গাগুলোতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, এবং প্রোটনের চার্জ কেমন, ইলেকট্রন কোন জায়গায় রয়েছে, তার চার্জ কেমন হতে পারে, এই রিলেটেড কিন্তু কোনো থিওরি কিন্তু আগে প্রপোজ করা হয়নি। সায়েন্টিস্ট রাদারফোর্ড হচ্ছে ফার্স্ট সায়েন্টিস্ট, উনি হচ্ছেন যে সায়েন্টিফিক ওয়েতে যে পরমাণুর কিরকম গঠন হতে পারে, নিউক্লিয়াস কোথায় থাকতে পারে, ইলেকট্রন কোথায় থাকতে পারে, এই সম্বন্ধে ফার্স্ট যে মতবাদ দিয়েছিলেন সেটা হচ্ছে রাদারফোর্ড দ্বারা ফার্স্ট দেওয়া হয়েছিল। তো রাদারফোর্ডের এই যে মডেলটা, এই মডেল থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি, মানে প্রিলিমিনারি একটা আইডিয়া পেতে পারি যে অ্যাকচুয়ালি পরমাণুটা কেমন দেখতে হতে পারে। ঠিক আছে, আমরা এখানে অত বেশি ডিটেলে ডিসকাস করবো না, তোমাদের সিলেবাসেও এটা নেই। আমি জাস্ট একদম স্কিপ করলাম না, একটু জাস্ট দেখিয়ে দিয়ে তোমাদের চলে যেতে চাই যে অ্যাকচুয়ালি ছিল কি ওখানে। তোমরা সবাই পড়েছো আগে ছোট ক্লাসে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আমাদের যদি জানতে হয়, তাহলে তার এক্সপেরিমেন্টের কথা জানতে হবে। তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটাকে কি বলে গো, সোনার পাত দিয়ে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু পরমাণু মডেলের সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার তার হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। আমি একটু একটু করে জাস্ট তোমাদের মনে করে দিই, তোমাদের মনে আছে হয়তো, আমি একবার তাও দেখিয়ে দিই। এখানে একটা আলফা কণার উৎস নেওয়া হয়েছিল। হুম, তো বেরিয়ামের প্রবাবলি একটা হচ্ছে আইসোটোপ নেওয়া হয়েছিল, আমার খেয়াল নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, বিসমাথের একটা আইসোটোপ নেওয়া হয়েছিল, বিসমাথ 83 218। হ্যাঁ, বিসমাথ 83 আর হচ্ছে 218, এই আইসোটোপ একটা এখানে হচ্ছে নেওয়া হয়েছিল। তো এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ, তো এখান থেকে আলফা কণা সহজে নির্গত হতে পারে। তো আমরা একটা মানে উনি একটা আলফা কণার একটা 214, এটা 218 নয়, 214, সরি 214 ছিল এটা। তো উনি একটা আলফা কণার একটা সোর্স শুধু নিয়েছিলেন, আলফা কণা এখান থেকে এমিট হবে, এবার ওইটা একটা ছিদ্রের মাধ্যমে লেডের একটা প্লেট ছিল, তো ওর মধ্যে একটা ছিদ্র ছিল, ওর ছিদ্রর মধ্যে দিয়ে আলফা কণা হচ্ছে নির্গত হচ্ছিল, একটা ডিরেকশন দেওয়ার জন্য ওইটাকে ইউজ করা হচ্ছিল। এবার এর গতিপথে একটা কি করা হয়েছিল, খুব পাতলা একটা সোনার পাত রাখা হয়েছিল, ওই সোনার পাতের উল্টো দিকে একটা রিং মতো করা ছিল। ঠিক আছে, তো ওর উল্টো পাশে ওই রিং এর যে উল্টো সাইডে কি করা হয়েছিল, যেখানে হচ্ছে ওই রেটা এসে প্রবাবলি অ্যাটাক করতে পারে বা হচ্ছে ওখানে আঘাত করতে পারে, তার উল্টো দিকে কি লাগানো ছিল, জিঙ্ক সালফাইডের হচ্ছে প্রলিপ্ত পর্দা ছিল, মানে এটা হচ্ছে জিঙ্ক সালফাইড লেখা আছে, জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা। ঠিক আছে, এখানে জিঙ্ক সালফাইড দেওয়া ছিল এই পর্দাতে। তো জিঙ্ক সালফাইড দিলে কি হয়, মোটামুটি আলফা কণা যদি ওই সকল জায়গায় যদি ওই জিঙ্ক সালফাইড লাগানো ওই সকল পর্দাতে যদি আলফা কণা অ্যাটাক করে বা হচ্ছে আলফা কণা যদি ওখানে গিয়ে ধাক্কা মারে, তখন ওখানে স্ফুলিঙ্গ এর সৃষ্টি হয় আর কি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে আলফা কণা এখানে এই যে দেখো কালার পয়েন্ট গুলো যদি তৈরি হয়, স্ফুলিঙ্গ যদি তৈরি হয়, তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ওইখানে আলফা কণা এসে এসে ওখানে হিট করছে। ঠিক আছে, এই ছিল ইনস্ট্রুমেন্টেশন, আর কিছুই নয়। তো এবার অবজারভেশনে কি দেখা গেল, আলফা কণার উৎস থেকে যখন আলফা কণা এসে যখন এই সোনার পাতে যখন হিট করলো, দেখা গেল যে বেশি সংখ্যক কণা হচ্ছে এরকম করে এই সোনার পাতকে ভেদ করে উল্টো, মানে ওই ভেদ করে উল্টো পাশে যে তোমার ওই প্রলিপ্ত পর্দা রয়েছে, জিঙ্ক সালফাইডের প্রলিপ্ত পর্দা, ওখানে গিয়ে অ্যাটাক করছে। এটা কি করে আমরা বুঝলাম, এক্সপেরিমেন্টে দেখা গেল যে এই সকল জায়গায় বিন্দু তৈরি হচ্ছে, এই সকল বিন্দুতে এই সকল জায়গায় হচ্ছে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে খুব বেশি সংখ্যক হচ্ছে কণা ওইখানে নিশ্চয়ই প্লেট, মানে প্লেটটাকে ভেদ করে নিশ্চয়ই উল্টো দিকে চলে যাচ্ছে, না হলে এখানে এতগুলো আমরা স্ফুলিঙ্গ পাবো কি করে, তাই না? তাহলে খুব বেশি সংখ্যক হচ্ছে এখানে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বেশি সংখ্যক কণা হচ্ছে ওই প্লেটটা অতিক্রম করে উল্টো দিকে ওরা হচ্ছে স্ফুলিঙ্গ তৈরি করছে। আর কি অবজারভেশনে দেখা গেল, অবজারভেশনে আরো কিছু জিনিস দেখা গেল, সেটা হচ্ছে খুব কম সংখ্যক কণা, কম সংখ্যক মানে
মানে যত সংখ্যক বেরিয়ে যাচ্ছে তার থেকে কম সংখ্যক কণা হচ্ছে কিছুটা অ্যাঙ্গেলে ওরা হচ্ছে ডিভিয়েট করে হচ্ছে ওই প্রলিপ্ত পর্দাতে হচ্ছে আঘাত করছে। আর খুবই কম সংখ্যক কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি খানিক কণা, তারা হচ্ছে ডিরেক্টলি এইখানে পাতে অ্যাটাক করে ওরা হচ্ছে ডিরেক্টলি ঘুরে আসছে, অর্থাৎ 180 ডিগ্রিতে ঘুরে আসছে। তাহলে বেশিরভাগ কণা হচ্ছে ডিরেক্টলি গিয়ে ওই প্রলিপ্ত পর্দাতে গিয়ে অ্যাটাক করছে, ফলে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। তাহলে বেশি সংখ্যক কণা এই সকল জায়গায় আঘাত করছে, সোনার পাতকে ভেদ করে ওই পাশে চলে যাচ্ছে। কম সংখ্যক কণা হচ্ছে 90 ডিগ্রি বা তার থেকে বেশি ডিগ্রিতে হচ্ছে ওরা হচ্ছে অ্যাঙ্গেলে বেঁকে গিয়ে হচ্ছে আঘাত করছে। 180 মানে 90 ডিগ্রি কিসের রেসপেক্টে তুমি ভাবো, এইটা এইখানে হচ্ছে অ্যাঙ্গেলটা জেনারেট করছে ভাবো। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এখান থেকে এইটা হচ্ছে এর রেসপেক্টে অ্যাঙ্গেল। এই যদি এই জায়গায় যদি অ্যাটাক করে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এই জায়গায় অ্যাটাক করলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এই জায়গায় যদি অ্যাটাক করে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এই জায়গায় যদি অ্যাটাক করে শুরু থেকে এইটা হচ্ছে অ্যাঙ্গেল। যদি একদম যদি এই জায়গায় এসে ঘুরে আসে তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, যদি একেবারে গিয়ে যদি অ্যাটাক করে আসে তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে একদম যদি অ্যাটাক করে যদি একদম চলে আসে তখন সেটা কত ডিগ্রিতে বিক্ষেপিত হলো? 180 ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি কোণের ডিফ্লেকশন হচ্ছে মানে এই সকল কণাগুলো, এই সকল কণা দেখো এটা তো 90 ডিগ্রি থেকে বেশি, বা এই যে কণাটা, তাহলে এই রকম করে হচ্ছে তারা বিক্ষেপিত হচ্ছে। এটা আমরা অবজারভেশনে দেখলাম। তাহলে খুব কম সংখ্যক কণা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করে ডিরেক্টলি চলে আসছে 180 ডিগ্রিতে, ওরা বিক্ষেপিত হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া গেল? এই পিক্টোরিয়াল ডায়াগ্রামের মাধ্যমে তুমি জিনিসটা বুঝতে পারবে ভালো করে। তো দেখা গেল যে এখানে আলফা কণা হচ্ছে বেশি সংখ্যক হচ্ছে গিয়ে উল্টো পাশে হচ্ছে গিয়ে আঘাত করছে। খুব বেশি সংখ্যক কণা দেখো, খুব বেশি সংখ্যক কণা হচ্ছে বেরিয়ে গিয়ে হচ্ছে আঘাত করছে। তো তাহলে এখানে বোঝা গেল যে নিশ্চয়ই সোনার পাতে যে সোনা গঠনকারী যে পরমাণু গুলো রয়েছে, নিশ্চয়ই সেই পরমাণুগুলো, এগুলো হচ্ছে সোনা গঠনকারী হচ্ছে পরমাণু, Au এর পরমাণু, গোল্ডের পরমাণু। এই পরমাণুগুলোর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা রয়েছে নিশ্চয়ই। না হলে যদি তুমি ভাবো আলফা কণা এরকম করে আসছে, দিয়ে এ কি করে এই রকম করে গিয়ে বেশি সংখ্যক, খুব বেশি সংখ্যক কণা কি করে উল্টো পাশে গিয়ে আঘাত করতে পারে এরকম? ও বলো। নিশ্চয়ই এখানে এই পরমাণুর বেশিরভাগ স্থান নিশ্চয়ই ফাঁকা রয়েছে। ফাঁকা না থাকলে এগুলো যদি নিরেট থাকতো, এরকম যদি ভর্তি থাকতো, তাহলে তো অ্যাটাক করে তো বেরিয়ে চলে আসতো, তাই না? ধাক্কা মেরে তো বেরিয়ে চলে আসতো। তাহলে খুব বেশি স্থান ফাঁকা বলেই তো ও ওই দিকে চলে যেতে পারছে, তাই না? তাহলে এখান থেকে একটা অবজারভেশনে আমরা এলাম যে পরমাণুর বেশি স্থান হচ্ছে ফাঁকা। আচ্ছা, খুব কম সংখ্যক কণা হচ্ছে আহ, ন- একটু অ্যাঙ্গেলে হচ্ছে ওরা ডিফ্লেক্ট করছিল। তাহলে নিশ্চয়ই এই সকল এই এই যে নিউক্লিয়াস, এই এই যে মাঝখানে এই সকল জায়গাতে যারা অ্যাটাক করছিল তারা হচ্ছে এইরকম ভাবে চলে যাচ্ছে, বা যারা হচ্ছে এই সকল সাইডে অ্যাটাক করছিল তারা এইরকম ভাবে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কিছু একটা জায়গা রয়েছে যে জায়গায় হিট করতে কিন্তু ওর আলফা কণার হচ্ছে দিকটা কিছুটা হলেও বেঁকে যাচ্ছে, তাই না? আর খুব কম সংখ্যক কণা যারা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করে ডিরেক্টলি ঘুরে আসছিল, ডিরেক্টলি অ্যাটাক করে ডিরেক্টলি ঘুরে আসছিল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে খুব কম একটা জায়গা রয়েছে, খুব অল্প পরিমাণ একটা জায়গা রয়েছে যে জায়গাতে খুব কম সংখ্যক, খুবই খুবই কম, 20,000-এর মধ্যে একটা খানি কণা হচ্ছে গিয়ে ওই জায়গায় অ্যাটাক হতে পারছে, ফলে ডিরেক্টলি আলফা কণাকে হিট করে ওই আলফা কণাটা আবার ডিরেক্টলি ওইখান থেকে হচ্ছে ফিরে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি? এখান থেকে এটাই বুঝলাম আমরা যে স্যার এখানে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা, এবং পরমাণুর খুব ক্ষুদ্র একটা অংশে হচ্ছে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে, এবং যেই জায়গাটায় ভর কেন্দ্রীভূত রয়েছে সেই জায়গাটায় যখন আলফা কণাটা অ্যাটাক করছে তখনই হচ্ছে আলফা কণার হচ্ছে ওর দিকটা পরিবর্তিত হচ্ছে। এরকম যদি এই জায়গায় যদি থাকে, ওই ভরটা যদি কেন্দ্রীভূত থাকে, ডিরেক্টলি অ্যাটাক করেছে এদিক ওদিক করে বেঁকে যাচ্ছে, বুঝতে পেরেছো? ডিরেক্টলি মেরে ওই দিকে চলে যেতে পারছে না, উল্টো পাশে চলে যেতে পারছে না। তাহলে খুব কম জায়গা জুড়ে হচ্ছে তার সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে, যেটাকে উনি নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রন। ঠিক আছে, তো কেন্দ্রক আর কি। তো নিউক্লিয়াস নাম দিয়েছিলেন। তো তিনি বললেন যে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে পরমাণু সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে এবং তার পরিমাণ হচ্ছে খুবই কম। খুব খুব কম বলেই তো আলফা কণা খুব কম সংখ্যক ওখানে গিয়ে অ্যাটাক করে ডিফ্লেকশন হচ্ছে, তাই না? বেশিরভাগ কণা ওই জন্য তো বেরিয়ে চলে যাচ্ছে। কি? তাহলে খুব কম সংখ্যক কণা ওখানে অ্যাটাক করে দিক পরিবর্তন করছে মানে নিশ্চয়ই ওই জায়গাটার পরিমাণ নিশ্চয়ই কম, তাই না? তো না হলে তো তুমি এইরকম ভাবে ভাবো, একটা বলকে ঝোলানো রয়েছে, এখানে বল নেই, না হলে দেখিয়ে দিতাম। বল ঝোলানো রয়েছে, তুমি বন্দুক নিয়ে এরকম করে মারছো, তাহলে বেশিরভাগ মানে দূর থেকে মারছো আর কি। তাহলে ওই মানে এইরকম করে তুমি ভাবতে পারো এটাকে, এটাকে এরকম নিচের দিকে ঝুলিয়ে দাও তো, ধরো সাপোজ এরকম একটা রিং,
রিংকে দড়ি দিয়ে এরকম ঝুলিয়ে দিয়েছো, দিয়ে এই রিং থেকে একটা বল ধরো ঝুলিয়ে দিয়েছো, দিয়ে তুমি এরকম করে শুট করছো আর কি। হ্যাঁ, এরকম করে শুট করছো। তাহলে দেখো তুমি কটা লাগাতে পারবে এখানে? খুব কম সংখ্যকই এই বলটাকে লাগাতে পারবে। বন্দুক দিয়ে তুমি যদি এরকম করে মারো, তাহলে খুব কম সংখ্যক গুলি কিন্তু এই বলটাতে মাঝখানে বলে লাগবে। বেশিরভাগ গুলি এই সকল জায়গা দিয়ে চলে যাবে। এটা কেন হলো? তার কারণ হচ্ছে স্যার, এখানে যে জায়গাটা বল রয়েছে ওই বল এর জায়গাটা খুবই হচ্ছে ক্ষুদ্র, তাই না? ওই আয়তনটা খুবই ক্ষুদ্র। বেশিরভাগ স্থানই তো ফাঁকা, রিং যেগুলোতে রয়েছে সেটা হচ্ছে ফাঁকা স্থান, তাই না? তাহলে ও তো চান্স রয়েছে, তো বেশিরভাগ হচ্ছে তোমার বন্দুকের গুলিগুলো হচ্ছে বেরিয়ে চলে যাবে। খুব কম সঙ্গেই ওই জায়গায় হাট করবে, ওই জায়গাতে আঘাত করবে, তাই না? তাহলে ওই জায়গাটার পরিমাণ খুব কম বলেই তো ওই জায়গাটা কম সংখ্যক হচ্ছে গুলি গিয়ে অ্যাটাক করছে। এখানেও তুমি সেরকম ভাবো, আলফা কণাকে তুমি বন্দুকের গুলি হিসাবে ভাবো, এবং এই যে যেখানে হচ্ছে অ্যাটাকটা করছিল সেই জায়গাটা হচ্ছে তুমি ভাবো সেই বলটা যেখানে ঝুলানো ছিল। ঠিক আছে? তাহলে তার পরিমাণ নিশ্চয়ই কম বলেই তো সেই জায়গাটা কম সংখ্যক হচ্ছে হিট করছিল। অর্থাৎ পরমাণু হচ্ছে নিউক্লিয়াসের পরিমাণ কিন্তু খুবই নিউক্লিয়াস হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণে থাকে, মানে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে খুব ক্ষুদ্র, এবং তার মধ্যেই সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এবার তুমি বলবে যে ভর কিভাবে কেন্দ্রীভূত থাকে বললে, তার কারণ আলফা কণা ওখানে গিয়ে হিট করছে, দিয়ে দিক বেঁকে যাচ্ছে, মানে কি নিশ্চয়ই ওর ভরটা অনেক বেশি। না হলে তো ওর ভর যদি কম হতো আলফা কণা তাকে মেরে নিয়ে চলে যেত, তাই না? তো তার ভর নিশ্চয়ই অবভিয়াসলি বেশি হবে। আর তার চার্জ সম্বন্ধেও একটা আইডিয়া পাওয়া গেল। যদি দেখো, যদি সাপোজ এইখানে এইটা যদি নেগেটিভ চার্জ যুক্ত হতো, আলফা কণা হচ্ছে হিলিয়াম 4 2 কণার স্রোত, অ্যাকচুয়ালি হিলিয়াম হচ্ছে 4 2 কণার স্রোত। তো যদি এইটা যদি নেগেটিভ চার্জ যুক্ত হতো, অ্যাকচুয়ালি আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে এইটা যদি নেগেটিভ চার্জ যুক্ত হতো তাহলে আলফা কণা তো তার কাছে টানতো, তার কারণ প্লাস মাইনাস কে মানে অ্যাট্রাক্ট করে। যদি সাপোজ এর চার্জ যদি কি হতো, যদি নেগেটিভ হতো, তাহলে আলফা কণার চার্জ পজিটিভ। এই ডায়াগ্রামেও তুমি এইটাকে ভালো করে বোঝাতে পারবে, আমি ওই ডায়াগ্রামের কথা ভুলেই গেছিলাম। তাহলে যদি এখানে নিউক্লিয়াসের চার্জ যদি বা যেটাকে আমরা কেন্দ্রক বলছিলাম, ওর চার্জ যদি নেগেটিভ হতো, তাহলে আলফা কণা প্লাস চার্জ যুক্ত। তাহলে এ তো প্লাস চার্জ যুক্ত, যখন পার্টিকেল যখন ওর পাশ দিয়ে যাচ্ছে, এ তো টেনে নেবে, নিজের দিকে টেনে নেবে, প্লাস মাইনাস কে আকর্ষণ করতো। এটা প্লাস, এটা যদি মাইনাস হতো প্লাস মাইনাস কে অ্যাট্রাক্ট করতো। কিন্তু দেখো এখান থেকে হচ্ছে বিক্ষেপিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এর চার্জ নিশ্চয়ই বিপরীত, না হলে তো সে টেনে নিত। তাহলে এখান থেকে বোঝা গেল যে নিউক্লিয়াসের চার্জ কিন্তু হচ্ছে পজিটিভ চার্জ, এবং পজিটিভ বলেই এই পজিটিভ চার্জ যুক্ত আলফা কণাকে সে হচ্ছে বিক্ষেপিত করছে, নিজের দিকে টানছে না। তাহলে এখান থেকে বোঝা গেল নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে? তো এখানে সুন্দর করে দেখানো রয়েছে, দেখো একদম ডিরেক্টলি যখন অ্যাটাক করছে পুরোপুরি ঘুরে আসছে 180 সাইডে যদি অ্যাটাক করে একটু 180 মানে 90 থেকে একটু বেশি কোণে ডিফ্লেক্ট, মানে ওটা বিক্ষেপিত হলো। মানে এইটা হচ্ছে 180 ডিগ্রি আর কি। এইখানে কোণ যদি ধরো, এটা হচ্ছে 180 ডিগ্রি, সরি এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে হচ্ছে ডিগ্রিটা শুরু হচ্ছে আর কি, ডিগ্রি ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 120, হ্যাঁ, এরকম করে হচ্ছে বিক্ষেপিত হবে। এই রেসপেক্টে এই অ্যাঙ্গেল গুলো ধরা হচ্ছে আর কি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বিক্ষেপণ গুলো হচ্ছে। এবার আহ তাহলে নিউক্লিয়াসের হচ্ছে পজিটিভ চার্জ আমরা এখান থেকে আমরা প্রুভ করতে পারলাম আলফা কণা বিচ্ছুরণ থেকে। এই ছিল মোটামুটি আমাদের রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসে হচ্ছে পজিটিভ চার্জ এবং পরমাণু সমস্ত ভর হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আরেকটা জিনিস, যে ইলেকট্রন গুলো তাহলে রয়েছে কোথায়? ইলেকট্রন গুলো রয়েছে নিশ্চয়ই নিউক্লিয়াসের চতুর্দিকে রয়েছে, এবং ওর ভর নিশ্চয়ই নগণ্য, না হলে তো ওইগুলোতে অ্যাটাক করেও তো বিক্ষেপিত হতে পারতো। কিন্তু ওর ভর হচ্ছে খুবই নগণ্য, এবং ওকে অ্যাটাক করে কিন্তু এইরকম ভাবে বিক্ষেপণ কিন্তু পসিবল হয় না। ঠিক আছে? তো এখান থেকে আমরা মোটামুটি কনক্লুশনে এলাম, এবং আহ পরমাণুর আহ যে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন এবং হচ্ছে নিউক্লিয়াস কে কোথায় রয়েছে সেই সম্বন্ধে একটা আমরা আইডিয়া পেলাম। ঠিক আছে? তো এইগুলো একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। আর এখানে সিদ্ধান্ততে তোমাদের নোট বানানোর জন্য জিনিসগুলো রেডি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমাদের নোট বানাতে সুবিধা হবে, তাই আমরা এগুলো রেডি করে দিয়েছি। এক এক করে আমি ওই জিনিসগুলো বলে যাচ্ছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের হচ্ছে সিদ্ধান্ত সমূহ। ফার্স্ট কি বললো? আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি বাবু, আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে দিয়েছি। কি বলেছে ফার্স্ট? যে প্রতিটি পরমাণু কেন্দ্রস্থল ধনাত্মক হবে, ধনাত্মক নয় ধনাত্মক, হচ্ছে ধনাত্মক,
তো প্রত্যেকটি পরমাণু কেন্দ্রস্থলে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত একটি অংশ বর্তমান, যাকে বলা হয় কেন্দ্রক বা হচ্ছে কেন্দ্রক হবে, কেন্দ্রক যাকে বলা হবে কেন্দ্রক, কেন্দ্রক বা হচ্ছে নিউক্লিয়াস বলা হবে, একে কেন্দ্রক বলা হবে, কেন্দ্রক। আচ্ছা সাদা কালিতে লিখে দিই, একে কি বলা হবে? কেন্দ্রক, একে কেন্দ্রক বা হচ্ছে নিউক্লিয়াস বলা হবে, ঠিক। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি বলছে? নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র। বর্তমানে জানা গেছে পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার এবং কেন্দ্রকের ব্যাস 10⁻13 সেন্টিমিটার। এগুলো 10⁻⁻, ঠিক আছে। তো অবভিয়াসলি আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে পরমাণুর আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, এবং পরমাণুর ব্যাস সম্বন্ধে এবং তার নিউক্লিয়াসের ব্যাস সম্বন্ধেও এখানে দেখো আইডিয়া দেওয়া রয়েছে। এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট জানার জন্য এখানে বলেছি যে 10⁻⁻13 সেন্টিমিটার মানে কতটা কম, বুঝতে পেরেছো? একের নিচে হচ্ছে 1/1 পিঠে হচ্ছে 13টা শূন্য হবে, দিলে যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে 10⁻13, তাহলে কতটা কম, তাই না? এটা হচ্ছে ব্যাস, এগুলো সব, এগুলো ব্যাস, নট ব্যাসার্ধ। নেক্সট হচ্ছে পরমাণুর প্রায় সমগ্র ভর একটি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। পরমাণুর প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত। পরমাণুর অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ আচ্ছা বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, মানে পরমাণুর অভ্যন্তরের বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, এটা বলা হয়েছে, অলরেডি আমরা ডিসকাস করেছি। নেক্সট কি বলছে? পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থান করে, তাহলে তার যে যত পজিটিভ চার্জ সেটা হচ্ছে নিউক্লিয়াসেই অবস্থান করে, এবং তোমরা জানো নিউট্রনের চার্জ হচ্ছে নেই, ওটা নিস্তড়িৎ। কিন্তু পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন দুটোই থাকে নিউক্লিয়াসে, কিন্তু নিউট্রনের কোনো চার্জ না থাকার জন্য তাহলে শুধুমাত্র ওইখানে পজিটিভ চার্জ কে দেয়? প্রোটনই পজিটিভ চার্জ দেয়, ঠিক আছে। নেক্সট, পরমাণুতে কেন্দ্রক ছাড়াও একটি কেন্দ্রক বহির্ভূত অংশ বর্তমান। কেন্দ্রক নিউক্লিয়াস ছাড়াও পরমাণুতে কি রয়েছে? একটা নিউক্লিয়াস বহির্ভূত অংশ রয়েছে। পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়, তার কারণ কেন্দ্রকে উপস্থিত মোট ধনাত্মক আধানের সঙ্গে কেন্দ্রক বহির্ভূত অংশে উপস্থিত ইলেকট্রনগুলির মোট ধনাত্মক আচ্ছা কেন্দ্রক বহির্ভূত অংশে উপস্থিত ইলেকট্রনগুলির মোট ধনাত্মক নয়, এটা ঋণাত্মক হবে। ইলেকট্রনের আধান তো ঋণাত্মক, ঋণাত্মক, ওকে এটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে ঋণাত্মক আধান সমান হয় কি বললো যে পরমাণুর অ্যাকচুয়ালি এইরকম ভাবে তার যদি দেখাই পুরোটা এইরকম ভাবে দেখাবে। পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে রয়েছে, আর বহিস্থ কক্ষে এই ইলেকট্রন গুলো হচ্ছে ঘোরাফেরা করছে। যতগুলো ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসে ততগুলোই হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে প্রোটন থাকবে। যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে নিউক্লিয়াসে 3টা পজিটিভ চার্জও থাকবে, ঠিক আছে। তাহলে যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলো পজিটিভ চার্জ রয়েছে, মানে প্রোটন রয়েছে, এই জন্য হচ্ছে পরমাণু নিস্তড়িত হয়। তো অনেক সময় তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে যে অ্যাকচুয়ালি পরমাণু কেন নিস্তড়িত হয়? পরমাণু নিস্তড়িত বলতে এইটা বোঝাতে যে ধরো অক্সিজেন, অক্সিজেনের উপরে তুমি কি কোনো চার্জ লেখো? হাইড্রোজেন, তার উপরে কোনো চার্জ লেখো? ফ্লোরিন, তার উপরে কোনো চার্জ লেখো? নিস্তড়িত, তাই না? তো এটা কেন নিস্তড়িত, কেন এরকম লেখা হয়? তার কারণ হচ্ছে দেখো অক্সিজেনের ক্ষেত্রে তুমি তোমাকে পরেও শেখাবো যে এর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? 8 হয়। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কটা? এর ইলেকট্রন হচ্ছে 8টি। আর এর প্রোটন সংখ্যা কটা? এটাও 8টি। ইলেকট্রনের আধান কি হয়? ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস চার্জ হয় বা মাইনাস আধান যুক্ত, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক আধান যুক্ত। তাহলে 8টা ইলেকট্রনের জন্য -8, 8টা প্রোটনের জন্য +8, তাহলে প্লাস আর মাইনাস ওরা ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যায়, অর্থাৎ পরমাণুর কিন্তু আধান কোনো থাকে না, ঠিক আছে, অর্থাৎ নিস্তড়িত হয়। তো অ্যাকচুয়ালি ওই জন্য হচ্ছে পরমাণু নিস্তড়িত হয়, তার কারণ হচ্ছে তাতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয় বলে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। প্রোটন এবং ইলেকট্রনের হচ্ছে সংখ্যা সমান, তাহলে যতগুলো প্রোটন জন্য পজিটিভ চার্জ তৈরি হবে ততগুলো ইলেকট্রনের জন্য নেগেটিভ চার্জ তত তৈরি হবে, প্লাস মাইনাস মিলে হচ্ছে 0 চার্জ তৈরি হচ্ছে। আর নিউক্লিয়াসে আর একটা বাবু যেটা রয়েছে, যেটা আমরা বলি নিউট্রন। নিউট্রন বাবু তো আধানগ্রস্ত নয়, তাই না, ও নিস্তড়িৎ। তাহলে মেন চার্জটা এই দুজনের জন্য তৈরি হয়েছিল, তো এই দুজন তো ক্যান্সেল আউট হয়ে চার্জলেস হয়ে যাচ্ছে, তাই না। সুতরাং আমরা বলতে পারি পরমাণু হচ্ছে নিস্তড়িৎ। ওকে, এই কথাটাই বলা হয়েছে আর কি 5 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে কি বলেছে? কেন্দ্রক বহির্ভূত অংশে ইলেকট্রনগুলি কেন্দ্রকের চারিদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে। তাহলে কেন্দ্রকের বহির্ভূত অংশে, এই যে কেন্দ্রক বহির্ভূত অংশ এক্ষুনি যে বলা হয়েছিল, এই বহির্ভূত অংশে কি হয় বেসিক্যালি? এখানে এই কেন্দ্রক বহির্ভূত অংশে কি হয়? কেন্দ্রক বহির্ভূত অংশে এই যে ইলেকট্রন গুলো যেগুলো রয়েছে, এই ইলেকট্রন গুলো
হচ্ছে তীব্র বেগে নিউক্লিয়াসের চতুর্দিকে পরিক্রমণ করতে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে তীব্র ভাবে হচ্ছে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চতুর্দিকে এরকম করে পরিক্রমণ করতে থাকে। ঠিক আছে, সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে মানে বৃত্তাকার কক্ষপথের এই হচ্ছে ব্যাসার্ধ কিন্তু সবসময় সমান রেখে ওরা হচ্ছে পরিক্রমণ করতে থাকে। ঠিক আছে, একই কেন্দ্র, এই কেন্দ্র মানে এই নিউক্লিয়াসের চতুর্দিকে ওরা হচ্ছে পরিক্রমণ করতে থাকে। নেক্সট, পজিটিভ আধান বাই নিউক্লিয়াস ও নেগেটিভ চার্জ বাই ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বল, যেটাকে কুলম্বীয় আকর্ষণ বল বলা হয়, ও ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা একটু বোঝার ব্যাপার স্যাপার রয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা যে যখন হচ্ছে ইলেকট্রনটা, এখানে ছোট্ট করে বলে দিই, এখানে পজিটিভ চার্জ যুক্ত প্রোটন রয়েছে, এখানে এর চার্জ হচ্ছে কি গো, এর চার্জ হচ্ছে প্লাস, আর এর বহির্ভূত অংশে কি রয়েছে, নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে ইলেকট্রন রয়েছে। এরা এরকম করে পরিক্রমণ করছে, এরা পরিক্রমণ করছে এরকম ভাবে। তো যখন এরা পরিক্রমণ করে তখন এই ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন এবং হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে দেখো প্লাস মাইনাসের আকর্ষণ বল তৈরি হচ্ছে, এদের মধ্যে প্লাস মাইনাসের আকর্ষণ বল তৈরি হচ্ছে। নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন পজিটিভ চার্জ যুক্ত প্রোটনের চতুর্দিকে পরিক্রমণ করছে, তাহলে মাইনাসটা প্লাসকে অ্যাট্রাক্ট করছে, তাই না? এই যে প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন, এটাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল বলা হয়। এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রন যখন এরকম করে পরিক্রমণ করছে, তখন কিন্তু তার একটা কেন্দ্র বহির্মুখী যখন পরিক্রমণ করবে, এরকম করে ইলেকট্রন যখন এরকম পরিক্রমণ করছে এরকম করে, হ্যাঁ, মরণকুমাতে যখন গাড়ি টাড়ি গুলো ঘোরায় বা নাগরদোলাতে যখন এরকম করে ঘোরে, তখন তার হচ্ছে কেন্দ্র বহির্মুখী বলও একটা তৈরি হয়। কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে এরকম ভাবে কাজ করে, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, যেটা নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনের মানে মাইনাস চার্জ প্লাস চার্জে যে প্লাস মাইনাসের আকর্ষণ যেটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কেন্দ্রাতিক বল বা হচ্ছে অভিকেন্দ্র বল বলি, কেন্দ্রের অভিমুখে, তাই অভিকেন্দ্র বল বলবো। এবং তাকে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলও আমরা বলতে পারি। আর যেটা কেন্দ্র থেকে ওই ঘূর্ণনের দরুন কেন্দ্রের বহির্মুখে যে যে বলটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো অপকেন্দ্র বল বলবো। এটা হচ্ছে আমাদের অপকেন্দ্র বল, এটা হচ্ছে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল, যেটাকে ইংরেজিতে আমরা কি বলবো গো, সেন্ট্রিফিউগাল ফোর্স বলবো, সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, এখানে দেওয়া রয়েছে ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল, এটা কেন্দ্র বহির্মুখী বল অ্যাকচুয়ালি, এটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলছি। আর যেটা নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করছে, সেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স বা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সও বলি। তো এই দুটো ফোর্স হচ্ছে সমান এবং বিপরীতমুখী, এটা তোমাদের পরে আমি শেখাবো। এই যে ফোর্সটা যেটা বাইরের দিকে কাজ করছে, যে ফোর্সটা আমরা দেখালাম বাইরের দিকে কাজ করছে একটা এইদিকে, আর একটা হচ্ছে এই দিকে কাজ করছে, এই দুটো ফোর্স হচ্ছে সমান এবং বিপরীতমুখী। ওই জন্য তো ইলেকট্রন গুলো ওই রকম ভাবে বৃত্তাকার কক্ষপথে ওরা পরিক্রমণ করতে পারছে। পরের দিকে যদিও এটা ভুল মানে হিসাবে ট্রিট করা হবে, মানে ভুলই হবে, তখন আমরা আলাদা এক্সপ্লেনেশন দেব যে অ্যাকচুয়ালি এইরকম কনসেপ্টটা এক্সিস্টেন্স হবে না, পরের দিকে আমরা এগুলো দেখাবো আমরা। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল, তার হচ্ছে আমাদের কনক্লুশন বা হচ্ছে সিদ্ধান্ত সমূহ আমরা লিখতে পারি। এটা হচ্ছে তার সিদ্ধান্ত সমূহ। তোমাদের তো এটা নোটপত্র তোমরা পেয়ে যাবে, তো নোট থেকে তোমরা নোট বানিয়ে এখান থেকে নোট বানিয়ে রাখতে পারো, না হলে এখান থেকে দেখেও তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, নট টু মাচ ইম্পর্টেন্ট, জাস্ট একবার গো থ্রু করবে জিনিসটা, দ্যাটস ইট।